আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপবাদ গল্পের লাস্ট পার্ট। রাতটা আবারও ভারী হয়ে এসেছে। ঢাকার আকাশে কালো মেঘ, দূরে হালকা বজ্রপাতের শব্দ, সব মিলিয়ে পরিবেশটা অস্বস্তিকর। আরমান দাঁড়িয়ে আছে রাশেদ চৌধুরীর বাড়ির ছাদে। তার চোখ শহরের আলোতে স্থির, কিন্তু মন অনেক দূরে। আজ তার ভেতরে একটা বড় পরিবর্তন এসেছে। সে আর শুধু ভুক্তভোগী না, এখন সে সত্যের পেছনে হাঁটা একজন মানুষ। রাশেদ চৌধুরী তাকে ডেকে একটি ফাইল দেন। এটা তোমার কেসের সাথে সম্পর্কিত কিছু তথ্য। আরমান ফাইলটা খুলে দেখে ভেতরে কিছু প্রিন্ট আউট, কিছু ছবি আর কয়েকজন ছাত্রের নাম। একটা নাম দেখে তার চোখ থেমে যায়। সেই সিনিয়র ছেলে। কিন্তু তার পাশে আরেকটা নাম ছিল, একজন প্রভাবশালী লোকের কোম্পানির স্টাফ। আরমান ধীরে বলল, মানে এটা শুধু কলেজের ব্যাপার না? রাশেদ মাথা নেড়ে বললেন, না, এটা অনেক বড় কিছু। অন্যদিকে মায়া একা বসে আছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মন ভেঙে যায়নি। সে বারবার ভাবছে, আমি কি সঠিক মানুষকে বেছে নিয়েছি, নাকি আমি শুধু আবেগে ভেসে গেছি? হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, আরমান বিপদে পড়তে পারে, সাবধানে থেকো। মায়া চমকে উঠে। পরদিন কলেজের বাইরে মায়া আবার সেই তথ্যদাতার সাথে দেখা করে। ছেলেটা এবার আরও ভয় পেয়ে আছে। সে নিচু গলায় বলল, তারা শুধু গুজব ছড়ায়নি, তারা ভিডিও প্রমাণ সব বানিয়েছে। মায়া অবাক হয়ে বলল, কেন? ছেলেটা বলল, কারণ আরমানকে ধ্বংস করা দরকার ছিল, যাতে ওর উপর কেউ বিশ্বাস না করে। মায়া আর বেশি কিছু শুনতে পারে না। তার চোখে পানি এসে যায়। সে বুঝে যায় আরমান সম্পূর্ণ নির্দোষ। কিন্তু এখন প্রশ্ন একটাই, এটা থামানো যাবে কিভাবে? রাতে আরমান একা বসে আছে। তার হাতে সেই ফাইল। সে আর আগের মতো ভাঙা না। সে ধীরে ধীরে বলল, যারা আমাকে মিথ্যা দিয়ে ভেঙেছে, আমি এবার তাদের সত্য দিয়ে ভাঙব। তার চোখে এখন আগুন। মুখোমুখি হওয়ার প্রস্তুতি। রাশেদ চৌধুরী পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কি নিশ্চিত তুমি এগোতে চাও? আরমান বলল, হ্যাঁ, এবার আর পিছু হটবে না। রাশেদ একটু থেমে বললেন, তাহলে তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। আরমান মাথা নেড়ে বলল, আমি হারানোর কিছু নেই। অন্ধকার অফিস। সেই অচেনা মানুষ ফোনে কথা বলছে। ওরা ফাইল হাতে পেয়েছে। অন্য পাশ থেকে কণ্ঠ, তাহলে শেষ ধাপ শুরু করো। ফোন কেটে গেল। মানুষটা হেসে বলল, এবার আর কেউ বাঁচবে না। বাইরে বজ্রপাত হল। পরদিন সকালে। ঢাকার সকালটা আজ একটু আলাদা। আকাশ পরিষ্কার, কিন্তু বাতাসে একটা চাপা উত্তেজনা। আরমান আজ কলেজে যায়নি, কারণ আজ তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের দিন। রাশেদ চৌধুরীর অফিসে বসে আছে আরমান। সামনে সেই ফাইল, সেই প্রমাণ আর কিছু ভিডিও ক্লিপ। রাশেদ শান্ত গলায় বললেন, আজ তুমি শুধু সত্য খুঁজবে না, আজ তুমি সত্যকে সামনে দাঁড় করাবে। আরমান মাথা নেড়ে বলল, আমি ভয় পাচ্ছি না। কিন্তু তার চোখে একটা চাপা উত্তেজনা ছিল। অন্যদিকে মায়া বাসা থেকে বের হচ্ছে। তার চোখে দ্বিধা। সে ঠিক করেছে, আজ সে আর চুপ থাকবে না। সে জানে সত্য বললে ঝুঁকি আছে। তবুও সে বলল, যদি আমি চুপ থাকি তাহলে আমি নিজেকেই হারাব। কলেজে ঢুকতেই পরিবেশ থমথমে। সবাই জানে কিছু একটা ঘটতে যাচ্ছে। সিনিয়র গ্রুপ একপাশে দাঁড়িয়ে আছে। তাদের মুখে আত্মবিশ্বাস। তারা ভাবছে সবকিছু এখনও তাদের নিয়ন্ত্রণে। মায়ের সাহস। মায়া সোজা তাদের সামনে গিয়ে দাঁড়াল। এটা শেষ করতে হবে। সবাই চুপ। সেই সিনিয়র ছেলে হাসল, তুমি আবার এসেছে আমাদের বিরুদ্ধে? মায়া শক্ত গলায় বলল, হ্যাঁ, কারণ তোমরা মিথ্যা বলছ। আসল সত্যের ইঙ্গিত। সেই মুহূর্তে আরমান এসে দাঁড়ায়। তার হাতে ফাইল। সবাই চমকে যায়। আরমান শান্ত গলায় বলল, তোমরা শুধু আমাকে ফাঁসাওনি, তোমরা একটা বড় গেম খেলেছ। উন্মোচন শুরু।
আরমান ভিডিও চালু করে। সবাই দেখে ফেলে সেই সত্য। কিভাবে পরিকল্পনা করে গুজব ছড়ানো হয়েছিল, কিভাবে নাম ব্যবহার করা হয়েছিল, আর কারা এর পেছনে ছিল। সেই সিনিয়র ছেলেটার মুখ শক্ত হয়ে যায়। সে চিৎকার করে বলে, এগুলো মিথ্যা। কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাস নেই, কারণ সত্য সামনে চলে এসেছে। বড় নামের ছায়া। হঠাৎ একজন ছাত্র বলে ওঠে, এইসবের পেছনে তো বড় লোক আছে। সবাই চুপ। আরমান ধীরে বলে, আমি জানি, এখন শুধু নামটা প্রকাশ বাকি। হঠাৎ কলেজ গেটের বাইরে গাড়ি থামে। একজন প্রভাবশালী মানুষ নেমে আসে। সবাই চুপ হয়ে যায়, কারণ এই লোকটাই আসল ছায়া, যার কারণে পুরো গেম তৈরি হয়েছিল। মুখোমুখি মুহূর্ত। লোকটি ধীরে ধীরে আরমানের দিকে তাকায়। তুমি অনেক দূর চলে এসেছ। আরমান এক পা এগিয়ে যায়। আর এখন আমি থামব না গি। চারপাশ নীরব। বাতাস থেমে গেছে। মায়া পাশে দাঁড়িয়ে। রাশেদ চৌধুরী দূর থেকে দেখছেন। আরমান দাঁড়িয়ে আছে সেই প্রভাবশালী মানুষের সামনে। তার চোখে ভয় নেই, শুধু দ্বিধা। লোকটি হালকা হাসল। তুমি কি সত্যিই ভাবো তুমি আমাকে থামাতে পারবে? আরমান শান্ত গলায় বলল, আমি থামানোর চেষ্টা করছি না, আমি শুধু সত্য প্রকাশ করছি। মায়ের সাহস। মায়া এগিয়ে আসে। তার কণ্ঠ কাঁপছে না। আপনার লোকেরা মিথ্যা ছড়িয়েছে। একজন নির্দোষ ছেলেকে ধ্বংস করার চেষ্টা করেছে। লোকটি তাকিয়ে বলল, প্রমাণ কোথায়? মায়া ফোন বের করে। এখানে কি? প্রমাণের বিস্ফোরণ। ভিডিও, অডিও, মেসেজ সব একসাথে চালু হয়। চারপাশের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে, এটা কোনো গুজব না, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। শিক্ষকরাও চুপ হয়ে যায়। সত্যের চাপ। লোকটির মুখের হাসি ধীরে ধীরে হারিয়ে যায়। সে বুঝতে পারে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তার চোখে প্রথমবারের মতো রাগ দেখা যায়। তোমরা এটা শেষ করে ফেলেছ। আরমানের শক্ত অবস্থান। আরমান এক পা এগিয়ে যায়। না, আমি শুরু করেছি শুধু সত্য বলা। তার কণ্ঠ এখন আর সেই ভাঙা ছেলের মতো না। এটা একজন লড়াই করা মানুষের কণ্ঠ। হঠাৎ রাশেদ চৌধুরী সামনে আসেন। তার মুখ কঠিন। তিনি বলেন, আজ থেকে এই ব্যাপার আর লুকানো যাবে না। তিনি পুলিশের ফোন করেন। প্রভাবশালী লোকটি চারপাশ দেখে বুঝে যায় তার সময় শেষ। সে ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটে, কিন্তু যাওয়ার আগে আরমানের দিকে তাকিয়ে বলে, এই যুদ্ধ তুমি জিততে পারো, কিন্তু এর পরিণতি থাকবে। আরমান কোনো উত্তর দেয় না, শুধু শান্তভাবে তাকিয়ে থাকে, কারণ সে জানে এটাই সত্যের মূল্য। মায়া পাশে দাঁড়িয়ে। রাশেদ চৌধুরী গভীরভাবে শ্বাস নিচ্ছেন। আর চারপাশের মানুষ ধীরে ধীরে বুঝে যাচ্ছে একটা মিথ্যা গল্প ভেঙে গেছে, কিন্তু আরেকটা বড় সত্য এখনো বাকি। বাড়ির ভেতরের পুরনো সম্পর্ক, পারিবারিক ভাঙন আর শেষ পরিণতি। বাতাসে একটা নীরবতা নেমে আসে। আর গল্প এখন শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে। হ্যাঁ, সেটা করলে তোমার মূল গল্পের সাথে বেশি মিল হবে। 14 নম্বর পর্বের পর 15 নম্বর পর্বে আগে মায়া ও আরমানের বিয়ে, তারপর সময়ের ব্যবধানে আরমানের সফলতা, এবং শেষে গ্রামে ফিরে বাবার সাথে দেখা। এভাবে দেখানো ভালো হবে। ষড়যন্ত্রের সত্য প্রকাশ হওয়ার পর ধীরে ধীরে সবকিছু শান্ত হতে শুরু করল। আরমানের নাম থেকে সব অপবাদ মুছে গেল। যারা তাকে ভুল বুঝেছিল তারাও একে একে সত্য জানতে পারল। সেদিন রাতে রাশেদ চৌধুরী আরমানকে নিজের ঘরে ডাকলেন। আরমান ভেতরে ঢুকতেই তিনি হেসে বললেন, আজ আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আরমান অবাক হয়ে বলল, জি বলুন। রাশেদ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি কি জানো মায়া তোমাকে কতটা ভালোবাসে? আরমান মাথা নিচু করে ফেলল। সে অনেক আগেই সেটা বুঝেছিল, কিন্তু কখনো সাহস করেনি, কিছু বলে নাই। কারণ সে মনে করত যে মানুষ তাকে নতুন জীবন দিয়েছে তার বিশ্বাসের অপব্যবহার করা ঠিক হবে না। রাশেদ চৌধুরী হালকা হেসে বললেন, তুমি আমার বিশ্বাস ভাঙোনি, বরং তুমি প্রমাণ করেছ তুমি একজন ভালো মানুষ।
তাই যদি তোমার আপত্তি না থাকে আমি চাই মায়ের সাথে তোমার বিয়ে হোক। আরমান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ ভিজে উঠল। আপনি সত্যি বলছেন? হ্যাঁ বাবা, সত্যি বলছি। ঠিক তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকা মায়ের চোখেও পানি চলে এলো। বহুদিনের অপেক্ষা যেন শেষ হল। বিয়ের দিন, কয়েক মাস পর, আলোয় সাজানো পুরো বাড়ি, আত্মীয় স্বজন, অতিথি, হাসি আর আনন্দে মুখর চারপাশ। সাদা পাঞ্জাবি পরে বসে আছে আরমান। তার জীবনে এত সুখের মুহূর্ত আগে কখনো আসেনি। অন্যদিকে লাল বেনারসিতে মায়াকে যেন রাজকন্যার মতো লাগছিল। কাজী সাহেব যখন জিজ্ঞেস করলেন, কবুল? আরমান হেসে বলল, কবুল। মায়াও লজ্জায় মাথা নিচু করে বলল, কবুল। বিয়ের রাত। সারাদিনের অনুষ্ঠান শেষে রাত অনেক হয়েছে। ঘরে নীরবতা, বাইরে হালকা বাতাস বইছে। আরমান দরজার কাছে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার জীবনে এত বড় পরিবর্তন আগে কখনো আসেনি। ধীরে ধীরে সে ঘরের ভেতরে ঢুকল। মায়া খাটের এক পাশে বসে আছে, মাথা নিচু। দুজনের মাঝেই অদ্ভুত লজ্জা আর নীরবতা। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। অবশেষে আরমান বলল, আজকে দিনটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে। মায়া মুচকি হেসে বলল, আমারও। আবার নীরবতা। আরমান ধীরে বলল, জানো, একটা সময় আমি ভাবতাম আমার জীবনে সুখ বলে কিছু থাকবে না। মায়া তার দিকে তাকালো। কেন? কারণ আমি সব হারিয়ে ফেলেছিলাম। ঘর, পরিবার, বিশ্বাস, সব। মায়ের চোখ ভিজে উঠল। কিন্তু তুমি হাল ছাড়োনি কি? আরমান হেসে বলল, হয়তো আল্লাহ আমার জন্য কিছু ভালো রেখেছিলেন। মায়া নিচু স্বরে বলল, সেটা কি আমি? আরমান একটু হেসে বলল, হ্যাঁ, তুমি। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করল। কিছুক্ষণ পরে আরমান বলল, একটা কথা বলো তো। কি? তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে এত ভালোবেসে ফেললে? মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার মন। মন? হ্যাঁ। সবাই তোমাকে ভুল বুঝেছিল, কিন্তু তুমি কাউকে ঘৃণা করনি। এত কষ্ট পেয়েও তুমি ভালো মানুষই ছিলে কি? আরমান চুপ করে শুনছিল। তারপর ধীরে বলল, আর একটা প্রতিশ্রুতি দিচ্ছি কি? কি প্রতিশ্রুতি? জীবনে যত ঝড়ই আসুক আমি কখনো তোমার হাত ছাড়ব না কি? মায়ের চোখে পানি চলে এলো। সে মৃদু হেসে বলল, আমিও কখনো তোমার পাশে থাকা বন্ধ করব না কি? বাসর রাতে আরমান ও মায়া অনেকক্ষণ নিজেদের জীবনের কথা বলল। কষ্টের দিনগুলো, ভবিষ্যতের স্বপ্ন আর একসাথে নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতি ভাগ করে নিল। তাদের সম্পর্ক আরও গভীর হল, আর তারা একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মানের বন্ধনে আবদ্ধ হল। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। 5 বছর পর, সময় কখনো থেমে থাকে না। আজ আরমান দেশের একজন সফল ব্যবসায়ী। নিজের পরিশ্রম, সততা আর মেধা দিয়ে সে কোটি টাকার মালিক হয়েছে। তার পাশে সবসময় ছিল মায়া, যে কঠিন সময়েও তার হাত ছাড়েনি। একদিন আরমান বলল, মায়া, আমি গ্রামে যেতে চাই। মায়া বুঝতে পারল কেন। কিছু হিসাব এখনো বাকি আছে। গ্রামে ফেরা। গ্রামে পৌঁছে আরমান জানতে পারল, সৎমা শাহিদা এবং সৎবোন তানিয়া কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটা শুনে তার বুকটা ভারী হয়ে উঠল। যত অন্যায় করুক, মৃত্যুর খবর শুনে মানুষের মন খারাপ হয়। এরপর সে নিজের পুরনো বাড়ির দিকে এগিয়ে গেল। সেখানে একা বসে আছেন তার বৃদ্ধ বাবা। বাবা তাকে দেখেই কাঁদতে শুরু করলেন। আরমান, আমাকে মাফ করে দে বাবা। আমি অনেক দেরিতে সত্যটা জেনেছি। সব অপবাদ মিথ্যা ছিল। আমি আমার নিজের ছেলেকেই চিনতে পারিনি। আরমানের চোখেও পানি চলে এলো। সে ধীরে ধীরে বাবার কাছে গিয়ে বলল, আপনি আমার বাবা। আপনার উপর আমার রাগ ছিল, কিন্তু আজ আর কোনো রাগ নেই। বাবা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। বহু বছরের দূরত্ব এক মুহূর্তে মুছে গেল। তার মনে হল, মা হয়তো কোথাও থেকে সবকিছু দেখছেন। আর আজ তিনি খুশি, কারণ অপবাদের অন্ধকার পেরিয়ে অবশেষে তার ছেলে নিজের সুখ খুঁজে পেয়েছে।